আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্নমঞ্চে আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট পল কাপুর গত মঙ্গলবার ঢাকা সফরে এসেছেন। তার এই সফরটি কি নিছক শুভেচ্ছা সফর, সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা, নাকি আরো কোনো গোপন উদ্দেশ্য আছে? পল কাপুর যখন ঢাকা সফর করছেন তখন অনেকটা হাতে হাড়ি ভেঙেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। গত মঙ্গলবার দুদিনের সফরে এসেছেন পল কাপুর। তার যে সময়ে আসার কথা ছিল তার ১.৫ ঘন্টা আগে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং তাকে রিসিভ করবার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের, কিন্তু ১.৫ ঘন্টা আগে আসবার কারণে তাকে এয়ারপোর্টে রিসিভ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তা। তিনি সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রাতেই তার ফিরে যাবার কথা। তিনি বাংলাদেশ আসার আগে দিল্লি হয়ে এসেছেন। স্বভাবতই এটা নিয়েও একটা আলোচনা হচ্ছে, বাংলাদেশে তিনি আসলে কেন এসেছেন। এই নির্বাচনের পরে এই প্রথম আমেরিকার এই উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি সফরে এলেন। এটা কি স্রেফ শুভেচ্ছা সফর, যেহেতু তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসেননি দায়িত্ব গ্রহণের পরে, তো ন্যাচারালি বাংলাদেশে কাজের অন্তর্ভুক্ত একটা এলাকা, তো বাংলাদেশে তিনি আসতেই পারেন। তিনি আসার পর থেকেই কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন, মন্ত্রীদের সাথে দেখা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার আজকে দেখা হয়েছে। মন্ত্রীদের সাথে তিনি বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি গত ৯ ফেব্রুয়ারি নির্বাচনের আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে স্বাক্ষরিত যে বাণিজ্য চুক্তি, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং গোপন বাণিজ্য চুক্তি, সেটি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সাথে। অনেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে নির্বাচনের আগে একটি অনির্বাচিত সরকার কেন তড়িঘড়ি করে একটা বাণিজ্য চুক্তি করলো, তাও ৩ দিন আগে। এটা তো তারা তো ওয়েট করতে পারতো যে নির্বাচিত সরকার এসে এই চুক্তিটা সই করবে। কিন্তু ডক্টর খলিল, বর্তমানে যিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বিএনপি সরকারের, তিনি কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন এই চুক্তিটি স্বাক্ষর করবার আগে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করেছে এবং তাদের সম্মতির ভিত্তিতেই ডক্টর ইউনূস সরকারের প্রতিনিধি এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এটাকে বলা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ এটা একটা গোপন বাণিজ্য চুক্তি। কিন্তু আমেরিকাই ৮ পৃষ্ঠার এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, সুতরাং আমেরিকাই এটি প্রকাশ করেছে, এটা আর গোপন নেই। এটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই কিন্তু এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং আজকে যখন আমরা দেখছি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করতে পারছে না। ব্যবসায়ীরা ইতিমধ্যেই আলোচনা তুলেছে, যে শর্ত আছে, আমাদের সামান্য 1% ট্যারিফ কমিয়েছে, সেই ট্যারিফ নিয়ে আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাম্প যে ট্যারিফ বাড়িয়েছে সেটা বাদ। সুতরাং ট্যারিফ নিয়ে যে আমরা এত লাফালাফি করলাম সেটা সুপ্রিম কোর্টের আদালতে এই মুহূর্তে নেই, কিংবা সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমরা আসলে কি পেয়েছি? $350 কোটি কৃষিজাত পণ্য বাংলাদেশে আসবে আমেরিকার থেকে। তার মধ্যে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্টও আছে। আমার বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি, তাতে ভবিষ্যতে হুমকির মুখে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই, বরং এই আশঙ্কা বা অনেকের মধ্যেই দেখা দিয়েছে যে এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের কাছ থেকে সয়াবিন তেল কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে গম কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস কিনবো বেশি দামে। তো
এত এত দাসখত দিয়ে কেন এই চুক্তিটা সই করলো, এবং এই চুক্তিতে বিএনপি এবং জামাত দুটো পার্টি এগ্রি করেছে। সো এটা যে আমরা ডক্টর ইউনূসকে যে ব্লেম করব সেই উপায় নেই। অনেকেই বলছেন এটা একটা দাসত্বের চুক্তি করেছে। সারা জীবন তো শুনলাম যে আওয়ামী লীগ সরকার আহ, ভারতের সাথে গোলামির চুক্তি করছে, কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাইতে পারলো না যে আওয়ামী লীগ সরকার কোন চুক্তিটা করেছে যেটা গোলামির চুক্তি ভারতের সাথে। কিন্তু এখন আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাকে বিক্রি করতেও সামান্য দ্বিধান্বিত হলেন না বিএনপি এবং জামাত। আমার খুব শেখ হাসিনার কথা মনে পড়ে। শেখ হাসিনা কিন্তু প্রকাশ্যেই বলে গেছেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপ দেবেন না, তিনি দেশের স্বার্থ বিদেশের হাতে বিক্রি করবেন না, আমেরিকার হাতে বিক্রি করবেন না। তো দেশ বেচবেন না বলে যে নেত্রী একটা শক্ত অবস্থান নিল, আজকে সেই নেত্রী নিজেই দেশ ছাড়া, আজ যারা দেশটাকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে ক্ষমতার লোভে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিচ্ছে, তারা আবার ভারত নিয়ে বড় বড় কথা বলেছে অতীতে। এখন কথা হলো যে পল কাপুর কি শুধুমাত্র এই বাণিজ্য চুক্তি আর শুভেচ্ছা সফরের জন্য এসেছে? আরো দুটো সামরিক চুক্তি তারা বাংলাদেশের সাথে স্বাক্ষর করতে চায়। এই দুটো চুক্তির একটি হলো ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই চুক্তির অধীনে আমেরিকা ঢাকা এবং কক্সবাজারের এয়ারপোর্ট ইউজ করতে পারবে, তাদের যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমানের জ্বালানি রিফুয়েল করতে পারবে। প্রয়োজনে তারা কক্সবাজার এবং কুতুবদিয়ায় সাময়িকভাবে ঘাঁটি করতে পারবে ইউএস মেরিন সেনারা। আরেকটা চুক্তি তারা করতে চায় GSOMIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এই GSOMIA তারা 2019 সালে এবং 2022 সালে দুইবার তারা চেয়েছিল, শেখ হাসিনা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এই চুক্তিটি সই করার। এই চুক্তির অধীনে হলো যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সকল ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করা হবে, মানে বাংলাদেশের সব তথ্যে আমেরিকার অ্যাক্সেস থাকবে। এবং মিডল ইস্টে যেসব কান্ট্রি আছে যাদের যেখানে আমেরিকান মিলিটারি বেজ আছে, সব দেশের সাথেই কিন্তু এই আকসা আর GSOMIA চুক্তি স্বাক্ষর করা আছে। কিন্তু শেখ হাসিনা সরকার এই GSOMIA চুক্তিতে স্বাক্ষর করে নাই। এমনকি যে বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছিল, সম্মতি দিয়েছিল বিএনপি এবং জামাত, সেই চুক্তির বিষয়ে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধির সাথেও মিটিং করেছিল ফেব্রুয়ারির শুরুতে। আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে তারা মিটিং করেছিল। আওয়ামী লীগ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এই বাণিজ্য চুক্তির সকল শর্ত মেনে নেওয়া সম্ভব নয়। এর মধ্যে অনেকগুলো চুক্তি আছে যেগুলো পুনর্বিবেচনা করা উচিত, ভেবে দেখা উচিত, কারণ সেগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। বর্তমানে কি প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগ আছে, সেই অবস্থায়ও কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের বিষয়ে নেগোশিয়েট করেনি, যেটা এই বিএনপি এবং জামাত করেছে। আজ বৃহস্পতিবার মূলত পল কাপুর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, বিএনপির সাথে মিটিং করেছে। আজকে তাদের এনসিপির সাথে একটা মিটিং করার কথা ছিল। অনেক আগেই, পল কাপুর আসার আগেই তো এই সফরসূচি নির্ধারিত হয়েছিল। তখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল। ইউনূস সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে এনসিপি সংসদ নির্বাচনে অনেকগুলো সিট পাবে, তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী হবে, তরুণ মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এরকম একটা ধারণা দিয়ে তাদের সফরসূচিতে রাখা হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতায় যখন দেখা গেছে যে এনসিপি মাত্র 6টা সিট পাইছে সংসদে, তার মধ্যে 4টা আবার নেগোশিয়েট করে নেওয়া, সেখানে তারা যেতে নাই। আপনারা জানেন যে এই নির্বাচনে অনেকগুলো সিট নেগোশিয়েট করে ভাগাভাগি করে নিছে এবং এদের কোনো পাবলিক বেজ নাই। এ কারণে শেষ মুহূর্তে এনসিপির সাথে তারা মিটিংটা বাতিল করেছে। এর আওয়ামী লীগের সাথে ভার্চুয়ালি একটা মিটিং হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর 1:40-এ। এই মিটিং এ অংশগ্রহণ করবে আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য প্রতিনিধি দল। তো তারপরে আজকেই পল কাপুরের চলে যাবার কথা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সেনাবাহিনীতে হঠাৎ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। কেন এই রদবদল, এটা নিয়েই অনেক আলোচনা সমালোচনা চলছে। গতকাল আমি যে পর্বটি করেছিলাম তার নিচে দেখলাম কমেন্টসে অনেকেই বলেছেন যে ভাই, সেনাবাহিনীর যে রদবদলটা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলেন। তো আমি খোঁজ নিয়েছি। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গার সময়ের পার্থক্যটা এমন যে আমরা যখন রাতে ঘুমাই তখন বাংলাদেশে অনেক ঘটনা ঘটে। তো সেনাবাহিনীর এই পরিবর্তনগুলো আপনারা জানেন, পরিবর্তনের পেছনের ঘটনাগুলো আমি বলার চেষ্টা করব। এটা নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে যেটা আপনারা কোথাও শোনেননি। আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আমাদের চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি ময়মনসিংহে ৮ ডগে ছিলেন, সেটি একটি প্রশিক্ষণ কেন্দ্র। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পেশাগতভাবে তার অবস্থানটা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি সবার কাছে ভীষণ প্রশংসিত। যে মুহূর্তে সেনাবাহিনী এই জামাতপন্থী, হিজবুতপন্থী এরকম বিভিন্ন ট্যাগ পাচ্ছিল, সেই সময় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর মতো একজন অফিসারের এই পদে আসীন হওয়াটা ইট ইজ অ্যান সিগনিফিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। কারণ চিফ অফ জেনারেল স্টাফ এটা আর্মিতে এ কারণে গুরুত্বপূর্ণ যে তারা আর্মির ফিনান্সটা দেখে, বাজেটিং করে এবং অনেক পলিসি মেকিং লেভেলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং অতীতেও দেখা গেছে যে সিজিএস যারা ছিলেন তারা পরবর্তীতে অনেক ভালো জায়গায়ও গিয়েছেন। সেই জায়গায় এই সিজিএস এই পদটা খালি হয়েছিল। মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তিনি অবসর পূর্ব ছুটিতে গেছেন গত জানুয়ারি মাসে। এরপরে চেষ্টা করা হয়েছিল এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে নমিনেট করার ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেই সময়ের সেনা প্রধান যিনি জেনারেল ওয়াকার সেটি ঠেকিয়ে দিয়েছিলেন এবং তারপরে পদটি খালি ছিল। নতুন নির্বাচিত সরকার এসে মাইনুকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে, সেটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট থাকে, সেই আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সরিয়ে দিয়ে সেখানে পদায়ন করা হয়েছে 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 24 পদাতিক ডিভিশন মানে চিটাগাং ক্যান্টনমেন্ট যেটা, তো সেখানকার জিওসি কে এই পদে আনা হয়েছে। সো এই দুইটা খুব ভাইটাল চেঞ্জ। এছাড়াও আরো কিছু চেঞ্জ আছে। মেজর জেনারেল ফেরদৌসকে নিয়ে যাওয়া হয়েছে এই চিটাগাংয়ে। দিল্লিতে যিনি সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার হাফিজ, তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। যশোরের গণহত্যার নেতৃত্ব দানকারী যিনি মেজর জেনারেল এমদাদ, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। সো এরকম বেশ শাফলিং রিশাফলিং হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা হলো যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল যিনি সম্ভাব্য সেনা প্রধান হতে পারতেন, অনেকেই বলেছিলেন যে পরবর্তী সরকার এলে কামরুল ওয়াকারের পরে সেনা প্রধান হবে। কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা যখন বাহিনীর রেগুলার পজিশন থেকে তাকে সরানো হয় এবং তার মানে তার আর্মি ক্যারিয়ারটা ডিফারেন্ট পাথে চলে গেল, হয়তো সে আর মেইন স্ট্রিমে ফেরে না। এটা বহুবার হয়েছে। 5ই আগস্টের পরেও আমরা দেখেছি যে প্রথমে সেই সময়ের এনডিসি যে কলেজটা ছিল, ন্যাশনাল ডিফেন্স কলেজ, তার যিনি কমান্ড্যান্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা, ন্যস্ত করা হয়েছিল। তো এবার কামরুলকে করা হয়েছে। কামরুলের ফেটটা কি হবে? এই কামরুল কিন্তু পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত বছর জানুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সাথে দেখা করেছিলেন, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন, পাকিস্তানের সাথে রেগুলার ট্রেনিং এক্সচেঞ্জের ব্যবস্থা করেছিলেন এবং তার এই পাকিস্তান প্রীতিটা আসলে খুব চোখে রাখতো। কামরুল আর একজন আছে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর। এই কামরুল আর ফাইজুরের উত্থানটা ইউনূসের আমলে খুব বেশি বেড়ে গিয়েছিল। তো সেই কামরুল প্রথমেই
আর গতকাল তাকে হ্যান্ডওভার করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং এখন কামরুলকে কোনো একটা দেশে রাষ্ট্রদূত করা হবে। কামরুলের ইচ্ছে হলো তুরস্কের রাষ্ট্রদূত হওয়া, কিন্তু তাকে বলা হয়েছে যে না, তুরস্কের রাষ্ট্রদূত নয়, তুমি তোমার অন্য কোনো প্রেফারেন্স থাকলে জানাও। আরো ইন্টারেস্টিং ঘটনা হলো, কামরুলকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হয়েছে তখন এটা কিন্তু পাকিস্তান ভালোভাবে নেয়নি। পাকিস্তান থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে ফোন করে বলেছিলেন যে এটা কি হলো, কামরুলকে কেন সরিয়ে দেওয়া হলো, আপনি তো আমাদেরই লোক, আপনি থাকতে এটা কি করে হয়। ডক্টর খলিল বলেছে, এখন আমি অন্য পক্ষের লোক, এখন আর আমি আপনাদের লোক নেই। একথা শুনে ইশাক দার বেশ মনক্ষুণ্ণ হয়েছেন এবং টোটাল আর্মির এই যে রিশাফলিংটা হয়েছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে একটা প্রতিবেশী দেশের প্রেসক্রিপশন কাজ করেছে। এমনকি এই যে দিল্লি থেকে ব্রিগেডিয়ার হাফিজকে এনে মেজর জেনারেল করা হলো, দিস অল ইন্ডিকেটস যে এর পেছনে কলকাঠি নেড়েছে কারা। এবং তারেক রহমান তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তগুলো ম্যাচিউরড হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কারা আছে এটা ক্লিয়ার হয়তো আমি আপনাদের সামনে বলবো না। কিন্তু এই যে কামরুল চলে গেল ফৌজুর যাবার পথে, এখন আরেকটা প্রশ্ন এসেছে, তাহলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কবে যাবেন? এই জেনারেল ওয়াকার আগের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত, এবং শেখ হাসিনা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে, অনেকের মানাকে গ্রহণ না করে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান করেছিলেন। এই জেনারেল ওয়াকার মেজর থাকা অবস্থায় সুপারসিডেড হয়েছিলেন, অর্থাৎ তার প্রমোশন হতো না, এবং আর্মির নিয়ম অনুযায়ী পরপর 3টা বোর্ড যদি কেউ প্রমোটেড না হয় তাহলে তার প্রমোশন হয় না। তারপরেও দেখা গেল যে 2009 সালে আওয়ামী লীগের সরকার এলে একেবারে মানে দ্রুততম সময়ে তার 6টা প্রমোশন হয়েছে। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, সেখান থেকে ফুল কর্নেল, সেখান থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল, এবং লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল। অথচ এই জেনারেল ওয়াকারের সেনাপ্রধান হবার জন্য যে বেসিক যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো নেই। মেজর থাকা অবস্থায় পিএসসি পাস স্টাফ কলেজ এইটা করতে হয়, তাহলে সে লেফটেন্যান্ট কর্নেল হয়। লেফটেন্যান্ট কর্নেল থেকে যদি কেউ কর্নেল এবং ব্রিগেডিয়ার হতে চায় তাহলে তাকে আরেকটা ডিগ্রি করতে হয়, সেটা হলো AFWC আর্ম ফোর্সেস ওয়ার্ক কোর্স। জেনারেল ওয়াকার কিন্তু এই AFWC কোর্সটা করেননি। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হলেন, ব্রিগেডিয়ার হলেন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হতে হলে আপনাকে ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC বা সমপর্যায়ের কোর্স করতে হয়। জেনারেল ওয়াকার কিন্তু NDCও করেননি। দেখেন, সেই যে পিএসসি কোর্সে মেজর থাকা অবস্থায়, তারপর থেকে তার কিন্তু আর কোনো এই কোর্সগুলো করা হয়নি। তারপরও এই যোগ্যতা এবং 2018 সালের যে রিভাইজড পলিসি, তাতে মেজর জেনারেল হতে গেলে NDC কমপ্লিট করা মাস্ট, বাট তার ক্ষেত্রে এটার ভায়োলেশন হয়েছে। এর বাইরে তিনি এই যে আওয়ামী লীগের 15 বছর তিনি পুরোটা সময় ঢাকায় ছিলেন, এবং ঢাকায় থাকার জন্য তিনি বিভিন্ন পদে ছিলেন। এই যে 46 ব্রিগেডের দায়িত্ব পালন করেছেন, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের PSO ছিলেন, তিনি মিলিটারি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে 2বার, যেটা আর্মিতে রেয়ার বা কেউ এর আগে হয়তো করেইনি। আওয়ামী লীগ আমলের সব সুবিধা তিনি পেয়েছেন। তিনি সর্বাধিক বিদেশ ভ্রমণ করেছেন, কোনো আর্মি অফিসার এত বিদেশ ভ্রমণ করেননি যেটা জেনারেল ওয়াকার আওয়ামী লীগের আমলে করেছেন। আওয়ামী লীগের সব ফল খেয়ে তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও জেনারেল হয়েছেন। এছাড়াও মেডিকেল গ্রাউন্ডেও তিনি জেনারেল হতে পারেন না। তিনি যখন মেজর জেনারেল তখন তার বাইপাস সার্জারি হয়েছিল হার্টে, এবং হার্টের বাইপাস সার্জারি হলে বা ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ অসুখ হলে সে মেডিকেলি ডাউনগ্রেডেড হয়ে যায় মেডিকেল ক্যাটাগরিতে, এবং সে তখন আর নেক্সট প্রমোশনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেজর জেনারেল পদের থেকে তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, পরে তো জেনারেল হয়েছেন, এবং ফাইনালি সে তার নিয়োগকারী সরকার হাসিনা সরকারের সাথে বেইমানি করেছেন,
তিনি সংবিধানে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছেন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। এইরকম একজন অযোগ্য, বেঈমান, বিশ্বাসঘাতক সেনা প্রধানকে কি এখনো তার পদে রাখা হবে কি না? সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই কথা উঠেছে যে সেনাবাহিনীকে অলরেডি অনেক বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেনাবাহিনীকে সব সরকার ব্যবহার করে, কিন্তু দিনের শেষে সেই সেনা কর্মকর্তাদেরই ফাঁসিয়ে দেওয়া হয়। যেমন আইসিটিতে বর্তমানে অনেক সেনা কর্মকর্তার বিচার চলছে, অথচ সেই সব ঘটনার দায় কিন্তু সামরিক কর্মকর্তাদের প্রধানত নয়। এই অবস্থা থেকে আর্মি উত্তরণ ঘটাতে চায়, আর্মি একটা পেশাজীবী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় এবং স্বভাবতই বিএনপির মধ্যেও একটা বড় রকমের দাবি উঠেছে বলা যায় যে ওয়াকারকে কবে সরানো হবে। এখন জাতি তাকিয়ে আছে সেনাবাহিনীর এই রদবদলের ধারাবাহিকতায় নতুন সেনাপ্রধান কবে আসবে, কবে ওয়াকারের বিদায় হবে এবং বিদায়ের পর তার বিচার হবে কিনা সেটাও একটা বিচার্য বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।